যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যখন তুমি বাঁধছিলে তার, বাজাও বাজাও বীণা ভোলাও, ভোলাও ভোলাও সকল দুঃখের কথা। যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যখন তুমি বাঁধছিলে তার। এতদিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে, আজকে আমার তারে তারে শোনাও শোনাও সে বারতা। যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যখন তুমি বাঁধছিলে তার। আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি। দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি। আর বিলম্ব করো না গো, ওই যে নেবে বাতি। দুয়ারে মোর নিশীথিনী রয়েছে কান পাতি। বাঁধলে যে সুর তারায় তারায়, অন্তবিহীন অগ্নিধারায়। বাঁধলে যে সুর তারায় তারায়, অন্তবিহীন অগ্নিধারায়। সেই সুরে মোর বাজাও প্রাণে বাজাও তোমার ব্যাকুলতা। যখন তুমি বাঁধছিলে তার, সে যে বিষম ব্যথা। যখন তুমি বাঁধছিলে তার, বাজাও বাজাও বীণা ভোলাও, ভোলাও ভোলাও সকল দুঃখের কথা। যখন তুমি বাঁধছিলে তার। সঙ্গীত পরিবেশন করলেন শ্রী অনির্বাণ চ্যাটার্জি। আজ 22শে শ্রাবণ, আমাদের ব্যথার তারে বিষাদের সুর বাঁধার দিন। আজ আমরা আমাদের প্রাণের মানুষকে স্মরণ করতে চাই একটু অন্যভাবে। নান্দনিক ও গীতসুধার যৌথ নিবেদন, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কাহিনী 22শে শ্রাবণ অবলম্বনে শ্রুতিনাটক। কলরব করতে করতে একসঙ্গে 4টি মেয়ে ফুটপাথে নামলো। সাথলেই ওদের মান বাড়ে। চাই না আমরা প্রেসিডেন্ট, নিজেরাই সব করব আমরা। কবিকে শ্রদ্ধা জানানোই আসল, নৈবেদ্যের ওপর সন্দেশের মতো
নাইবা থাকলো সভাপতি? এই চুপ চুপ, আস্তে আস্তে, বাড়ি থেকে একটু দূরে সরে বল কথাগুলো, শুনতে পাবেন যে ভদ্রলোক। পান না শুনতে? না হয় নামই হয়েছে একটু, কিন্তু লেখেন তো ভারী, আবার দেমাগ কত। চেতলায় মিটিং, বেহালায় সভা, হাওড়ায় বক্তৃতা, সারা দেশ যেন ওরই আশায় মুখিয়ে বসে আছে। তা তা ঠিক, কিন্তু একাই ভদ্রলোককে দোষ দিয়ে লাভ কি? সবাই তো এক কথা বলেছেন, প্রত্যেকেই দারুণ রকমের এনগেজড। এনগেজ না ছাই, এইসব বলে নিজেদের দর চড়িয়ে রাখেন ওরা। লোকে দোরগোড়া এসে সাধবে, আর ওরা এসব ধুয়ো তুলে বোঝাতে চাইবেন যে কি বিরাট ওদের চাহিদা। উচিত কি জানিস? কোনো সভায় কোনো সাহিত্যিককে না ডাকা, তাহলে নিজেরাই যেচে ছুটে আসতে পথ পাবেন না। আচ্ছা দেখ, শান্তিনিকেতন থেকে ওরা তো বলেছেন যে কবির মৃত্যুদিনটায় এসব অনুষ্ঠান না করাই ভালো, ওটা নিছক পারিবারিক ব্যাপার, কিছু করতে হলে ওর আত্মীয় স্বজনদেরই। বারে, রবীন্দ্রনাথের আত্মীয় স্বজন বুঝি শুধু ওরাই? তিনি সারা দেশের আপনার জন, তার উপর ওদের যে অধিকার, সে অধিকার আমাদেরও। হ্যাঁ বেশ বেশ, মেনে নিচ্ছি সে কথা, কিন্তু মৃত্যুতিথি হলো দুঃখের দিন। কবির মৃত্যু নেই, তাকে নিয়ে কেউ কাঁদতে বসছে না। আসল কথা, একটা উপলক্ষকে নিয়ে আমরা তাকে স্মরণ করব, সেইটাই লাভ। কিন্তু তার জন্য সভা করবার কি দরকার? শ্রদ্ধা নিয়ে মনে মনে স্মরণ করলেই তো হলো। কবি নিজেই তো বলে গেছেন, যখন রব না আমি মর্ত কায়ায়, তখন সরিতে যদি হয় মন, ডেকো না সভা, এসো এ ছায়ায়। থামো থামো, শান্তিনিকেতনই ভারী বানছে কিনা সে কথা। আর কবি শালবনে পালাতে চাইলেই বা আমরা ছাড়বো কেন? তিনি যখন আমাদেরই লোক, তখন আমাদের এটুকু উৎপাতও তাকে সইতেই হবে। বাজে কথা বন্ধ করো। চাঁদা দিতে চাও না, সেইটাই খুলে বলো না। কখনো না, এসব কথা বলা ভারী অন্যায়। ওভাবে বলছিস কেন? এ আবার কীরকম রকমের কথা? হ্যাঁ, টাকার জন্য এরকম কথা বলা হচ্ছে, এটা বলার তো কোনো মানে হয় না। যা খুশি তাই নাকি, যা কিছু বলে দিলেই হলো? কথা বলবি ঠিক করে বল, এগুলো যা তা রকমের কথা হচ্ছে, কিন্তু এটা মোটেই ঠিক নয়। তারপর যা শুরু হলো তাকে আর তর্ক বলা যায় না। ঝগড়ার উৎসাহে কোমর বেঁধে একটা টেবিলের উপর দাঁড়িয়ে গেল এরা। 30টি গলার ঐক্য তান বাজতে লাগলো সপ্তমে। রণে ভঙ্গ দিয়ে দুটি মেয়ে তো ফোঁস ফোঁস করে কান্না জুড়ল। ঠিক সেই সময় সুপারিনটেন্ডেন্ট আরাধনা দিয়ে দেখা দিলেন দোরগোড়ায়। এই মেয়েরা, কি হচ্ছে সব? স্কুলের ছাত্রীদের মতো চেঁচাচ্ছ সব। ওদিকে অন্য ক্লাস যে ডিস্টার্বড হচ্ছে তা জানো? আর ইরা 4th ইয়ারে পড়ছো তুমি, কোন আক্কেলে টেবিলের ওপরে উঠে দাঁড়িয়েছো শুনি? তোমাদেরও যদি এটুকু ডিসেন্সি না থাকে, 1st ইয়ারের মেয়েরা কি শিখবে তোমাদের কাছ থেকে? যত সব। শান্তি প্রতিষ্ঠিত হল সাময়িকভাবে। ভোটের জোরে জিতেও গেল ইরারা, কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী দলও তৈরি হয়ে গেল কলেজের ভেতরে। অনুষ্ঠানে কোথাও এতটুকু ফাঁক থাকলে ঠাট্টায় কিছু আর বাকি রাখবে না তারা। আর প্রতিপক্ষকে স্তব্ধ করে দেবার জন্যে সকলের আগে দরকার বেশ একটা দামি রকমের সভাপতি। বাইশে শ্রাবণ, কবিগুরুর প্রয়াণ তিথি। গান, নাচ, আবৃত্তি, প্রবন্ধ, বক্তৃতা, অনুষ্ঠানের কোথাও কোনো ত্রুটি থাকবে না নিশ্চয়। তাছাড়া অক্লান্ত পরিশ্রম করছে এরা, খেটে চলেছে জেদের মাথায়, যেন চ্যালেঞ্জ নিয়েছে সবিতার দলের। সেই ঝোঁকের মুখে এতক্ষণ শকুন্তলাও বিভ্রান্ত হয়েছিল। সারা সকালটা কেটে গেছে নেশার ঘোরে। কিন্তু এই রৌদ্রোজ্জ্বল বেলা 12টার সময় বাসের ঝাঁকুনিতে দুলতে দুলতে বরানগর ফিরবার মুখে নিজেকে এইবার ফিরে পেল শকুন্তলা। 22শে শ্রাবণ নয়, বরানগরের গলির ভেতরে ইঁট বের করা একতলা বাড়ি, পায়রার খোপের মতো দুখানা ছাদ ফাটা ঘর। বর্ষায় বাক্স বিছানা টানাটানি করতে হয় এ কোণে ও কোণে। ফুট কয়েক উঠোনের আধখানা জুড়ে আছে
পাট ভাঙা পুরনো ইঁদারা, আর বাসন মাজার ছাই। ইলেকট্রিক নেই। সন্ধ্যার পরে হ্যারিকেন লণ্ঠনের পোড়া কেরোসিনের গ্যাসের সঙ্গে মেশে পচা চুনবালির একটা ভ্যাপসা গন্ধ, যেন দম আটকে আসে। আর সময় বুঝে ওদিকের পানাপুকুর থেকে, সামনের বদ্ধ জলের কাঁচা ড্রেন থেকে উঠে আসে লক্ষ লক্ষ মশা। 25 টাকায় কলকাতার কাছে পিঠে এর চাইতে ভালো আস্তানা মেলা দুর্লভ আজকাল। চলতে চলতে হঠাৎ থমকে থেমে পড়ল এক সময়। অজিত নয়? সন্দেহ কি, অজিতই বটে। আরো 3-4টি ছেলের সঙ্গে একটা পানের দোকানের সামনে দাঁড়িয়ে গুলতানি করছে। কি একটা কথার ওপর অশ্লীলভাবে হাসছে হি হি করে। ঠিক সেই সময় চোখ তুলতেই অজিতও দেখতে পেল দিদিকে। চট করে হাতের জ্বলন্ত সিগারেটটা ফেলে দিল মাটিতে। নক্ষত্র বেগে অদৃশ্য হলো পাশের একটা ছোট গলির ভেতরে। অজিতের সঙ্গীরা শকুন্তলাকে চেনে না, বুঝতেও পারল না কিছু। তারা সমস্বরে কোলাহল তুলে ডাকতে লাগলো, আরে পালালি কেন? এই ইসলা, আরে আরে অজিত শোন, আরে শোন না। রাস্তার মধ্যে শকুন্তলা কিছুক্ষণ পাথর হয়ে দাঁড়িয়ে রইল। 10 বছরের বোন শান্তি দরজা খুলল। ছেঁড়া ফ্রক, ময়লা হাফ প্যান্ট, ছোট ছোট 2টি হাতে মশলা বাটার পাকা জাফরানি রং। এই শান্তিকে দেখলে এখন কার মনে হবে 2 বছর আগেও তাকে একটা টাটকা ফোটা গোলাপ ফুল বলে সম্ভাষণ করত লোকে? আজ ছুটির দিনও এত দেরি করে ফিরলে দিদি? কাজ ছিল। হয়েছে কি? বাবা ভয়ানক খেপে গেছেন, যাচ্ছে তাই বলে গালাগাল দিচ্ছেন তোকে। দিন। দরজার কড়া নড়েছে। শান্তি দোর খুলে দিয়েছে। জুতোর শব্দ উঠেছে। তবু বাবা এখনো নীরব কেন? ঘুমিয়ে পড়েছেন খুব সম্ভব। সারা রাত বাতের জ্বালায় ছটফট করে হয়তো চোখ বুজেছেন একটুক্ষণের জন্য। ছোট বোন টুনুরও দেখা নেই। রাত ভোর হুপিং কাশি টেনে সেও বোধহয় বাবার পাশে ঘুমিয়ে পড়েছে। তবু বাঁচোয়া একদিন সহ্য করতে না পেরে বলে ফেলেছিল, বেশ তো বাবা, তোমার যদি পছন্দ না হয় পড়াশোনা ছেড়েই দিচ্ছি আমি। আহা, তার ছাড়বে না? তা নইলে এমন করে খাইয়ে দাইয়ে তাল গাছ করে তুললাম কেন? পাশ করে বেরোলে একটা চাকরি বাকরি হবে, 2 পয়সা এনে দিতে পারবে। আপন সন্তান হয়ে বাপের এটুকু উপকার কোন দুঃখে করতে যাবে শুনি? শেষ পর্যন্ত ডক্টর তুষার দত্তকেই রাজি করানোর জন্য হাজির হলো সবাই। স্যার, আমরা 22শে শ্রাবণ একটা অনুষ্ঠানের আয়োজন করেছি। আপনাকে সভাপতি হতে হবে কিন্তু। 22শে শ্রাবণ? ওদিন তো আমার একটা আর্ট কনফারেন্স রয়েছে। রবীন্দ্রনাথকে নিয়ে ওয়ার্ক করেছেন আপনি, একজন এডুকেশনিস্টও বটেন। স্টুডেন্টদের এটুকু দাবিও যদি আপনারা মেনে নিতে না পারেন, তাহলে কোথায় আমরা যাই বলুন তো স্যার? আচ্ছা, ঠিক আছে, আমি ঘন্টাখানেক সময় কিন্তু দিতে পারবো। এরপরে কিন্তু আমাকে হ্যাঁ স্যার, হ্যাঁ ওই যথেষ্ট। আসি স্যার, আসি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
প্রবন্ধটা শেষ করে ক্লান্তির একটা হাই তুলল শকুন্তলা। মন্দ দাঁড়ায়নি, লিখে নিজেরই তৃপ্তি বোধ হচ্ছে। অনেক খুঁজে খুঁজে উদ্ধৃতি দিয়েছে ইংরেজ কবিদের। রবীন্দ্রনাথের কল্পনায় মৃত্যুর স্বরূপ ফুটিয়ে তুলতে গিয়ে নিজেই রোমাঞ্চিত হয়ে উঠেছে বারবার। কলমের মুখে সমস্ত আবেগ ঢেলে দিয়ে লিখেছে, মনের অন্ধকার খনির ভেতর থেকে এক একটা জলজলে হীরার খণ্ডের মতো চুনে চুনে এনেছে শব্দ। লিটারারি সোসাইটির সেক্রেটারির অযোগ্য হয়নি লেখাটা। স্লিপগুলো পরপর সাজাতে সাজাতে শকুন্তলা শান্তির দিকে তাকালো। শুয়ে পড় শান্তি, আর অঙ্ক কষতে হবে না এখন। থাক, বর্দা আসুক। কখন আসবে তার তো ঠিক নেই, তুই শোগে যা। বর্দা আজকাল বড্ড রাত করে ফেরে না দিদি। অফিসের পরে কি একটা ব্যবসার কাজে ছোটোছুটি করতে হয়, তাইতেই রাত হয়। ও কিন্তু ছোটদা বলছিল। কি বলছিল অজিত? তুমি শুনলে রাগ করবে। রাগ করবো না, বল। ছোটদা বলছিল বর্দা ব্যবসা না হাতি। ছোটদা নাকি নিজের চোখে দেখেছে আলমবাজারে কি একটা আড্ডায় বর্দা সন্ধ্যের পর জুয়া কি মদও। কি কি বললি অজিত? কিন্তু অজিত সাড়া দেওয়ার আগেই নাড়া খেল দরজার কড়া। ঝনঝন করে একেবারে ভেঙে ফেলতে চাইল ক্ষয়ে যাওয়া দরজাটাকে। এত রাতে বাড়িতে ডাকাত পড়ল নাকি, বাবা ক্ষণক্ষণ করে উঠলেন। বর্দা এসেছে, ছুটে দরজা খুলতে গেল শান্তি। হুড়কোর আওয়াজ এলো পাল্লা দুটোকে সজোরে আছড়ে ফেলার। এলো ধপধপ করে কয়েকটা জুতোর অসংলগ্ন ভারী ভারী শব্দ। তারপরেই কুতলার বালতিটাকে নিয়ে সব এগে কেউ উঠোনের উপর আছাড় খেয়ে পড়ল। ও মা গো! রণজিৎ, রণজিৎ, কি হলো? কিচ্ছু হয়নি দাদার। দাদা মদ খেয়েছে। মদ? ছি 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 ছি, হারামজাদা, শুয়োর! খামাখা চেঁচাচ্ছ কেন? মদ খাই, জুয়া খেলি, যা খুশি করি। তোমাদের টাকা তো এনে দিয়েছি। টাকা এ নাও টাকা নাও। টাকা? টাকাই বটে। একরাশ 10 টাকার নোট কাগজের মতো উড়ে বেড়াচ্ছে উঠোনময়। বাবার কোটরে বসা অদৃশ্য চোখ দুটো জ্বলে উঠল দুখানা নতুন শিকির মতো। আর একবার বিড়বিড় করে উচ্চারণ করলেন, হারামজাদা, শুয়োরের বাচ্চা। তারপর স্বপ্ন দেখল না শকুন্তলা। বেত শরীরে প্রাণপণে নত হয়ে উঠোন থেকে নোটগুলো বাবা তুলে নিচ্ছেন। লণ্ঠনের আলোয় তার পাকা চুলগুলো রূপোর তারের মতো ঝকঝক করছে। संगच्छध्वं संवदा
চোখ বুজে বসে আছেন সভাপতি, চোখ বুজে বসে আছেন সভার সকলে। দেওয়ালে ঠেস দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল শকুন্তলা। বরানগরের বাসা মুছে গেছে, মুছে গেছে কাল রাত্রির সমস্ত দুঃস্বপ্ন, ধুয়ে নির্মল হয়ে গেছে বিনিদ্র প্রহরগুলির সেই পঙ্ক স্নান। রবীন্দ্রনাথের দুটি উজ্জ্বল স্নিগ্ধ চোখ থেকে যেন করুণার অমৃত ধারা এসে ধন্য করে দিচ্ছে তাকে। ওই গন্ধ ধূপের ধোঁয়ার মতো তার সমস্ত অস্তিত্বও যদি অমনি বায়বীয় হয়ে যেত, মিলিয়ে যেত জীবনের যা কিছু ভার আর যত কিছু তুচ্ছতা, অমনি শূন্যময় হয়ে গিয়ে রবীন্দ্রনাথের ভাবমূর্তির পায়ে সে নিঃশেষিত করে দিতে পারত তার নিবেদিত প্রণাম। শকুন্তলাদি, শকুন্তলাদি, ওহ, কি হলো আবার? আরে একবার মেকআপ রুমে এসো, ওরা ডাকছে। সব সময় কেন বিরক্ত করিস বলতো? নাচটা দেখতে দে না একটু। বারে, খাবার আনা হয়নি যে এখনো। 10টা টাকা দাও শিগগিরই, একটু পরেই তো চলে যাবেন প্রেসিডেন্ট। জ্বালিয়ে মারলি, দাঁড়া দিচ্ছি। হল থেকে বেরিয়ে আলোকিত করিডোরে এসে দাঁড়ালো শকুন্তলা। ব্যাগ খুলল, কিন্তু এ কি, চাঁদার অবশিষ্ট অন্তত 20টা টাকা ছিল ব্যাগে। অন্তত আজ দুপুর পর্যন্ত ছিল। একটা টাকাও নেই সেখানে, শুধু মাঝখানে আনাটে খুচরো পয়সা পড়ে আছে। বাসে আসার সময় ব্যাগের এই পকেটটা সে দেখেনি, শুধু খুচরো থেকে বাস ভাড়াটা বের করে দিয়েছিল খালি। কোথায় গেল টাকা? বেনু বোসের গান যেন একরাশ ঝিঁঝির ডাকের মধ্যে মিলিয়ে গেল। হলঘর, রবীন্দ্রনাথ, হিমানির নাচের ছন্দ এক মুহূর্তে তলিয়ে গেল। মনে হলো কালো অন্ধকার থেকে বরানগরের বাসার পচা দুর্গন্ধটা তার চারপাশে পাক খেয়ে যাচ্ছে। কানে আসছে মাতালের কতকগুলো অবদ্ধ কুৎসিত চিৎকার। খাবার, প্রেসিডেন্টের ট্যাক্সি ভাড়া, খুচরো খরচ। অজিত দুপুরবেলা একবার চোরের মতো এদিক ওদিক তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। হ্যাঁ, অজিত, সন্দেহ মাত্র নেই। দাদা যদি জুয়ো খেলে মদ খেয়ে বাড়ি ফিরতে পারে, বাবা যদি সেই ক্লেদাক্ত নোটগুলোকে অমন লোলুপ হয়ে কুড়িয়ে নিতে পারেন, তাহলে তাহলে অজিতের কি দোষ? বাবা, দাদা, অজিত, কেউ বাদ নেই, কেউ না। সবাই যখন পঙ্কের মধ্যে ডুবে গেছে, তখন সে কেমন করে দাঁড়িয়ে থাকবে একটা শুকনো ডাঙ্গার উপরে? সেও চোর, ও টাকা সেই চুরি করেছে। না, কমন রুমে কোথাও কেউ নেই। হিমানির নাচ দেখতে সবাই উইংসের ধারে ভিড় জমিয়েছে, এমনকি আরাধনা দিও। এক মুহূর্ত আর অপেক্ষা করল না শকুন্তলা। চকিতের মধ্যে তুলে নিল পাইথন লেদারের একটা শৌখিন ব্যাগ। জিনিসটা চেনা, বেনু বোসের। লাখপতির মেয়ে বেনু বোস 3 রকমের মোটরে চড়ে কলেজে আসে। তার ব্যাগে 20টা টাকা হাত দিলেই তুলে নেওয়া যাবে। বেনু হয়তো কোনোদিন টেরও পাবে না। অনুমান ভুল হলো না। মেয়েলি প্রসাধনের সুগন্ধি ভরা ব্যাগটার ভেতর থেকে 2খানা সুরভিত নোট বের করে নিয়ে সেটা যথাস্থানে নামিয়ে রাখল শকুন্তলা। হাত কাঁপল না, পা কাঁপল না একবারও। তারপর তেমনিভাবেই বেরিয়ে এলো কমন রুম থেকে। সভাপতি বললেন, চমৎকার, খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, ভারী আনন্দ পেলাম। আসি তাহলে। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ স্যার, চলুন আপনাকে গাড়িতে তুলে দিয়ে আসি। আর একবার চোরের মতো
ফিরে এলো শকুন্তলা, ফিরে এলো হল ঘরে। কেউ নেই। বেনুবশের মোটর কখন চলে গেছে। মেয়েরা এতক্ষণে পৌঁছে গেছে যে যার বাড়িতে। শুধু তারই যাওয়া হয়নি এখনো। অর্ধেক পথ থেকে ফিরে এসেছে। শূন্য হল ঘরে এখনো আলো জ্বলছে। বেয়ারারা চাবি বন্ধ করে যায়নি। বেদির ওপর রবীন্দ্রনাথের মালা চন্দন ভূষিত চিত্রমূর্তি, একটা ধূপকাঠির শেষ প্রান্তটুকু তখনও জ্বলছে। একটা প্রদীপের বুক জ্বলছে তখনও। কান্নার বেগে থরথর করে কাঁপতে কাঁপতে শকুন্তলা ছবির সামনে লুটিয়ে পড়ল। তুমি দেবতা, তুমি মহাকবি। মানুষের প্রেমে তোমার চোখের জল ঢেলে পৃথিবীকে তুমি ধন্য করে গেছো। তুমি বলো আমার কতখানি অপরাধ। বাবা, দাদা, অজিত, আমি আজ তোমার মৃত্যু তিথিতেও কেন এমন করে পাপের অন্ধকারে তলিয়ে চলেছি? তুমি তার জবাব দাও, তুমি তার জবাব দাও, তুমি তার জবাব দাও।